জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়া রেলের 4 একর জমি বেদখল, মালিকানার দাবি 96 জনের, মামলার বেড়াজালে অসহায় রেল কর্তৃপক্ষ। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান, ঢাকার কাজ ঘেরা বহুতল ভবন, এসি ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলছেন বিশেষজ্ঞ। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, তদন্ত শেষে জানা যাবে কারণ ক্ষয়ক্ষতি। রাতের ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং বিনা ভোটে জয় গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক বলছে আওয়ামী লীগ, উপজেলায় অংশ নেওয়া 73 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। 50 বছর ব্যবধানে জাল জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.94 একর জমি গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশেরই মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়াজালে শত কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে। আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে, আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ। মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাত বদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এম করে ভাঙ্গা চুরা দিত রেলের আলা। এই যে একটা রেলওয়ে ঝামেলা করে আর কি, এই যে একটা মামলা আছে রেলওয়ের সাথে। আপনার বাবা মির্জা আশরাফের বাপের সম্পত্তি ওনার থেকে আমরা ওনার সন্তানের থেকে আমরা মির্জা আশরাফকে কিনে নিয়েছি। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামিলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে। পাশাপাশি নীতিমালা যেটা আছে, সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল ভূমি কি কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিরহাট ডিভিশনে বাস্তবায়ন করেছি এবং সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সরাসরি এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 75 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপদাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। 2 থেকে 5 মে কাল বৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গেল 1 মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে একটু ছায়া পেলেই জিরিয়ে নিচ্ছেন অনেকে। বাসায় অত্যাধিক গরম, ফ্যানে বাতাসটা পর্যন্ত গরম লাগে। অসহ্য মানে রাত্রে বিছনায় গেলে সব বাতাসও গরম, বিছনাও গরম। এসিতে বসে ছিলাম না আমরা, তাপমাত্রা বাইরে সুপার দেখি যে
প্রচন্ড তাপ, এতক্ষণ আলাপ পাই নাই। কয়েকদিন যাবৎ গরমের প্রকোপটা বেশি ছিল, তবে আজকে মোটামুটি লাগতেছে। ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। চলমান হিট অ্যালার্ট ২৭ এপ্রিলের পরেও থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়াটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অর্থাৎ আমি যদি হিসাব করে বলি, তাহলে গত ৭৫ বছরের এই প্রথম যেটা বাংলাদেশের বেশিরভাগ সময় এবং বেশিরভাগ এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়া ছিল। চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। জানান ২ থেকে ৫ মে পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি, তাহলে ২ মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে আবহাওয়ার এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তির আশায় সাধারণ মানুষ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। কাঁচ ঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য। সোলাইমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাচ ঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয়, ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়। আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচ ঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি। তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে। আমাদের মেশিনে যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচ ঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে। শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়। তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রবি গজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে। শেডের মধ্যে অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে। কিন্তু শীতকালের পরে অন্য সময়, গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা। বিস্তারিত আল নোমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন লাগে।
ছয়তলা মার্কেটের তৃতীয় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা, তবে কাউকেই ভেতরে যেতে দেয়া হয়নি। পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোঁয়া আসতেছে, তারপরে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসছি। আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও ধোঁয়া বের হইতেছে। ওই জায়গায় একটা জুতার দোকান আছে, তারপরে একটা হোটেল আছে, ওই জায়গা থেকে মনে করেন ধোঁয়া বের হইতেছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে। তারপরে আমরা সবাই গেট খুলে বের হয়েছি। বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে। ফোন দিছে বাজার থেকে যে আমরা আসছি, আসার পর ভেতরে ঢুকছি, 10 মিনিটও থাকতে দেয় না, বের করে দিছে। ভিতরে তো লোক নেই, আমরা তো অফ করে বের হয়ে গেছি মার্কেট। তো এখন খবর পেয়ে আসলাম, এখন তো ঢুকতেও দিতেছে না, ভিতরে কেউ তো কিছুই যায় না। আমার হচ্ছে লিফটের 3-এ 365 নাম্বার দোকান, মোবাইলের দোকান। আগুন কিভাবে লাগছে আমরা জানি না, আমরা একটু আগে শুনতে পারলাম। আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় সোয়া 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর 3:30টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস। ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ নাই, তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দিনে চলতে না পারলেও রাতে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। আদালতের নিষেধাজ্ঞার পরও নিয়ন্ত্রণহীন এ বাহনটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ বাহন বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রোধ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করা হলেও ঢাকার রাস্তায় বন্ধ হয়নি 3 চাকার এসব অবৈধ বাহন। সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক পুলিশের ভয়ে দিনের বেলা মহাসড়কে উঠতে না পারলেও রাত বাড়ার সাথে সাথে মহাসড়ক চলে যায় অটোরিকশার দখলে। প্রেশার কম পড়ে বা অটোরিকশা চালাতে একটু ভালো লাগে আর কি, পরিশ্রমটা কম হয়। 100% রিস্ক আছে, কারণ এই গতিটা অতিরিক্ত, গাড়ির তুলনায় গতি অনেক বেশি। অনেক ড্রাইভার আছে মনে করেন যে খুব স্পিডে যায়, অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারে না। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, রিস্কা উল্টাপাল্টা চালায় অনেক মানুষের উপরে উঠায় দেয়। রাস্তায় উঠতে পুলিশ ও স্থানীয়দের চাঁদা দিতে হয়, এজন্য কোথাও কেউ বাধা দেয় না বলে জানান রিকশা চালকরা। এলাকায় নেতারা কাট দেয়, কাটের বিনিময়ে চলে। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আবার এটার সাথে বড় বড় টিআই নেতারা জড়িত আছে। অবৈধ এ বাহন বন্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অটোরিকশা ব্যবহার না করার পরামর্শ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রাত 10টার পরে দেখা যায় যে এই ব্যাটারি চালিত বাহনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি না উঠি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। ঢাকা শহরে কিন্তু আমরা একটিমাত্র কর্তৃপক্ষ না, এখানে আরও অনেক সংস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা লক্ষ্য করি যে আমরা কঠোর হলেও অন্যদের শৈথিলতার কারণে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। আর ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে এগুলো একদিক দিয়ে অবৈধ, অন্য দিক দিয়ে হচ্ছে যে এগুলো অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে, কারণ ব্রেকিং সিস্টেম ভালো না এবং যারা চালাচ্ছে তারাও সচেতনভাবে চালাচ্ছে না। এবং দুই হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাষ্ট্রীয় যে বিদ্যুৎ আমাদের, সেই বিদ্যুতে কিন্তু অপচয় করছে তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সবার আগে এসব বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে বিনা ভোটে জয়ী হওয়া গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মনে করছে আওয়ামী লীগ। নেতারা বলছেন পরবর্তী ধাপে নির্বাচনে যেন এমনটা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আনতে নানামুখী কর্মসূচিও থাকছে দলের পক্ষ থেকে। লক্ষ্য জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আর এজন্যই প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 22 এপ্রিল। 8 মে 150 উপজেলায় ভোটের তারিখ থাকলেও এরই মধ্যে 26 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম উপজেলায় ভোটই করতে হবে না। বৈধ সব প্রার্থী বিনা ভোটে উপজেলা পরিষদের দায়িত্ব পেয়ে গেছেন। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ এককভাবে মাঠে থাকায় এভাবে জয়ী হওয়াকে দুঃখজনক বলছেন ক্ষমতাসীন দলের নেতারা। তাদের মতে কোনো প্রার্থীর বিনা ভোটে জিতে আসা কাম্য নয়। এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো লক্ষণ না। আমরা চাই না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন হয়ে যাক নির্বাচিত। ইট ইজ নট এ গুড সিগন্যাল। উপজেলা চেয়ারম্যানটা আনঅপোজড হওয়াটা এটি কোনো ইতিবাচক বিষয় না, অবশ্যই এটি নেতিবাচক বিষয়, এটি দুঃখজনক। তো এটি আমরা পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে যেন আনঅপোজ না হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সর্বস্তরের ভোটারদের কেন্দ্রে আনতেই এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না আওয়ামী লীগ। বিএনপি ভোট বর্জনের ডাক দিলেও আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনতে হাতে নিয়েছে নানা কর্মসূচি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে খুবই স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আমাদের দলের প্রতিটি পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে যাতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। কারণ বিএনপি ইলেকশন না করলেও যে কিছু আসে যায় না, সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ 7ই জানুয়ারিতে তারা রেখেছে। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা এটা তাদের ব্যর্থতা। আমরা চাচ্ছি যে যতদূর সম্ভব যাতে জাতীয় নির্বাচনের মতন এই উপজেলা নির্বাচনে যাতে অংশগ্রহণ ভালো থাকে, সেটার জন্যই আমরা এই গরমের ভিতরে আমরা এই হ্যান্ডবিল দিচ্ছি, সব জেলায় জেলায় দিচ্ছি, সব উপজেলায় উপজেলায় দিচ্ছি, যাতে নৌকার যারা লোকজন তারা যাতে বুঝে যে নৌকার পক্ষ থেকে আমরা চাই যে সব ভোটাররা ভোট দিক। স্থানীয় সরকার নির্বাচনের নানামুখী বাস্তবতা রয়েছে। নেতারা মনে করছেন প্রতীক না পেলেও উপজেলা পরিষদে দলের পোর খাওয়া ত্যাগী নেতারা বিজয়ী হলে তৃণমূলে সাংগঠনিক সুফল পাবে আওয়ামী লীগ। তারা নির্বাচিত হোক, এটা আমরা চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চুয়েট বন্ধ 11 মে পর্যন্ত হলে থাকতে পারবে শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলন স্থগিত। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নেতারা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের 4 জন, রাজশাহী 10, ময়মনসিংহ 16, সিলেট 9, বরিশালের 1 জন। এছাড়াও ঢাকা বিভাগের 5, কুমিল্লার 8, খুলনা বিভাগের 3, রংপুর বিভাগের 11 ও ফরিদপুরের 6 জন। বহিষ্কৃতদের মধ্যে 28 জন চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান ও 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলের নেতারা বলছেন, যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, সেই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। কন্টেস্টেশনের জায়গাটা তারা আগে থেকে নষ্ট করে দিচ্ছে সব জায়গায়। আর পার্টিসিপেশন হচ্ছে জনগণের, কন্টেস্টেশন যেখানে হয় না ওখানে পার্টিসিপেশনের সুযোগ থাকে। তো সুতরাং দুইটাই তো বাংলাদেশে আজকে অ্যাবসেন্ট এখানে। তো এবং তারপরে তো নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সকলের প্রশ্নবিদ্ধ, পুরো নির্বাচন ব্যবস্থায় একটা প্রশ্নবিদ্ধ। সেখানে সেই আগ্রহ তো থাকার কোনো কারণ নেই, যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি 95, 96, 97% লোক নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ বিএনপির এই শীর্ষ নেতার। যেখানে নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কোনো আস্থাহীনতার মধ্যে আছে এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার।
এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে, মানুষের অধিকারকে, সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে আরো নিচের দিকে নামিয়ে যাবেন নির্বাচনে অংশগ্রহণের কথা বলে বলে, তাহলে সেটা কি জাতির জন্য ভালো কিছু হবে? 7 জানুয়ারি নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরো অবনতি হয়েছে বলেও দাবি বিএনপির এই নীতি নির্ধারকের। বরঞ্চ 7 নির্বাচনের পরে আরো অবনতি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। আন্দোলন স্থগিত করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এদিকে হল খালি করা ও একাডেমিক কার্যক্রম স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিকেলে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যান করে আবারও শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ AKM নাজিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। গাড়ি চাপায় 2 শিক্ষার্থী নিহতের জেরে কয়েকদিন ধরেই উত্তাল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। কাপ্তাই মহাসড়ক 4 লেন করা সহ 10 দফা দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। একদিন আগে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরতরা। এই অবস্থায় একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় শুক্রবার বিকালে 152তম সিন্ডিকেট সভায় 9 মে পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। তবে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা। একই সাথে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 9 তারিখ পর্যন্ত সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং হল থেকে যে নির্দিষ্ট ছিল সেটি স্থগিত করা হয়েছে একটা শর্তে, যে সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শৃঙ্খলা ও সহিংসতা পরিহার এবং রাষ্ট্রীয় ব্যক্তিগত সম্পদ ধ্বংসের সম্পৃক্ততা থাকবে না। সিন্ডিকেটের নতুন সিদ্ধান্ত ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। 22 এপ্রিল বেপরোয়া শাহ আমানত বাস চাপায় প্রাণ হারান চুয়েট শিক্ষার্থী তৌফিক ও শান্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো 3টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। তবে হাসপাতালে পানির সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি, বিশুদ্ধ পানিটা সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি পল্লীবিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, ওগুলো খাইতে পারছি না, আমরা পল্লীবিদ্যুৎ যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পানি নিয়ে আসছে। কালকে এবং পরশু দিন আমি পিডিপি অফিসের ভিতর থেকে যে ওখানে থেকে পানি এনেছি 2 থেকে 4 বার। তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে মানুষের ফিল্টারের পানি দিনের মধ্যে উনি একটা দ্বিতীয় জলের ব্যবস্থা করে দিবেন আর কি। পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরে কেউ এখনো আমাকে এগুলো জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লীগ। রাতে নয় দিনেই হবে খেলা। ভালো পারফর্ম করলে সুযোগ মিলবে জাতীয় দলের ক্যাম্পে। পাবনায় অগ্রণী ব্যাংক থেকে 10 কোটি 13 লাখ টাকা লোপাটের অভিযোগে কাশীনাথপুর শাখা ব্যবস্থাপক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ক্যাশিয়ার সুব্রত। পুরনো এই ব্যাংকটির বিপুল আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী সহ গ্রাহকরা।
পাবনা থেকে সহকর্মী এস এ আসাদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। পাবনার সাথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার ঢাকা পাবনা মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বাজার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সপ্তাহে দুদিন হাটবার থাকায় এখানকার ব্যাংকগুলোয় লেনদেন হয় কোটি কোটি টাকা। বৃহস্পতিবার হঠাৎ করেই আলোচনায় অগ্রণী ব্যাংক পিএলসি কাশীনাথপুর শাখা। বড় ধরনের আর্থিক অনিয়মের খবরে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম কাশীনাথপুর শাখা পরিদর্শনে যান। এ সময় 10,62,378 টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। অডিটে ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের 3 জনকে গ্রেপ্তার করে। পুরনো এ ব্যাংকের আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা। আমরা যারা ব্যবসায় আছি প্রতিনিয়ত ব্যাংকের সাথে লেনদেন করি, মানে ব্যাংকের প্রতি আমাদের একটা আস্থা আছে, কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবো। আমরা চাই যে এটার মানে সূক্ষ্ম তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। দুঃখজনক বিষয় যে আমরা মানে একটা ব্যাংকে টাকা রাখবো, সে এখন ব্যাংকে টাকা রাখতে ভয় করে। অভিযুক্তদের আদালতে পাঠানো হবে এবং পরবর্তীতে দুদক অভিযোগ তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। এইসব কর্মকর্তা যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে তাদেরকে আমরা 54 গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আর বিষয়টি যেহেতু অর্থ সংক্রান্ত বিষয়, এটা দুদকের শিডিউলভুক্ত একটা মামলা, আমরা আইনি যে কার্যক্রমগুলো আছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র সংশ্লিষ্ট দুদকে আমরা কাগজপত্র প্রেরণ করব। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মাণের 3 বছরেই বিলীনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের নদীর তীর সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এবছরও তালতলী লঞ্চ ঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে সিসি ব্লকের প্রায় 50 মিটার এলাকায় ধসে পড়েছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এ প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়লগ্রাস থেকে দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় 2017 সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 330 কোটির এ প্রকল্প শেষ হয় 2021 সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 3 বছর যেতে না যেতেই 2023 থেকে এই প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় 258 মিটার এলাকা বিলীন হয়ে গেলে 33,000 পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামতে উচিত, কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের ধসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। 2021 থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ 2-3 বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান পাবো, ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতেছি 3 বছর যায় না, এই ব্লক আবার দইসা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা। আমাদের কিন্তু এখনো কোথাও 12 মিটার, কোথাও 14 মিটার, কোথাও 5 মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এই ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। খুচরা বাজারে কিছুটা বেড়েছে তেল, মাছ ও গরুর মাংসের দাম। তবে চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। নিম্নআয়ের মানুষ বলছেন আয় না বাড়লেও বেড়েছে ব্যয়, এজন্য ভোগান্তি বেড়েছে তাদের। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাজারে। বিক্রেতাদের দাবি, ঈদের পর তেল ছাড়া বাড়েনি আর কোনো পণ্যের দাম। তবে ক্রেতারা বলছেন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পণ্যের দাম। বাজার তো সেই একই চলছে, হ্যাঁ, যা করার কথা ছিল তা হয়নি। আমরা তো খুবই হিমশিমের ভিতর আছি। সব কিছুর একটু দাম বেশি। লেবুর দামও বলতেছে একটু বেশি, 90 টাকা 80 টাকা ডজন চায়, 1 ডজনের। আমরা তো গরমে মানে তাপের দাপ তো শেষ হয়ে যাচ্ছি, তার মধ্যে দাম শুনলে মনে হচ্ছে আরো গরম লেগে যাচ্ছে। স্বস্তি আছে সবজির বাজারে। দাম কমেছে প্রায় সব ধরনের সবজি। কমেছে ব্রয়লার মুরগির দামও। কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। তবে ঊর্ধ্বমুখী মাছ, কক মুরগি আর গরুর মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর কক মুরগি 20 টাকা বেড়ে 360 থেকে 380 টাকা। গরুর বাজার আগের থেকে অনেক চড়া, সেজন্য গরুর গোশতের দাম একটু বাড়তি। তো গরুর মাংসের দাম বেশি মনে হচ্ছে অনেক, যেটা আমরা কেনার মতো সাধ্য হচ্ছে না কি। এখন যে নদীর মাছগুলো আছে আগের থেকে কিছু পরিমাণ বেশি আছে, কারণ কি এখন নদী নালা শুকিয়ে গেছে, আগের মতন নদীর মাছটা আসে না, এর জন্য এখন দাম কিছুটা বৃদ্ধি হয়েছে। দাম কিছুটা বাড়ছে। রুই মাছের কেজি মনে করেন কিনছিলাম আমি তখন 250 টাকা অথবা 280 টাকা দিয়ে, এখন ওই মাছে দেখা যাচ্ছে আমার কাছে 320 টাকা 350 টাকা চাচ্ছে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। পুরাতন মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, তবে নতুন চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকায়। নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বাজারে। এখন বর্তমানে পুরান চালের দামটা আগের রেডি আছে, বিক্রি করতেছে, আর নতুন বাজার কিছু আছে 2-1 টাকা প্রতি কেজিতে কম দেখা যাচ্ছে। ঈদের পরে এখনো পুরান চাউলও আছে, তবে রেট আর বাড়েনি, এখন চালের দাম কমে গেছে। আর নতুন চাল আস্তে আস্তে আমদানি হইতে আসছে, বাজারে কিছুটা আসছে, তো ওগুলো চালের দামও রেট একটু কমে গেছে। ঈদের পর থেমে গেছে সরকারের বাজার তদারকি ব্যবস্থা, যার প্রথম ধাক্কা তেলের বাজারে। ক্রেতাদের দাবি, বাজার তদারকি বাড়ালে অস্থিরতা কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।